খেয়াঘাট দখল নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত 10। এদিকে ফ্যাসিস্ট শক্তি জিতলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাবো, ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, শৈত্য প্রবাহ ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসে নতুন বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খেয়াঘাট দখল নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত 10। ফরিদপুরের ভাগায় পরিত্যক্ত খেয়াঘাট দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার আলগি ইউনিয়নের হরিরহাট বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নাইম মাতব্বর জানান, হরিরহাট বাজারে তিনি ব্যবসা করেন। গতকাল রাত 8টার দিকে ওই বাজারে পরিত্যক্ত খেয়াঘাটের কিছু জমিতে প্রতিপক্ষের রিজু মাতব্বর ও আমির মাতব্বরের নেতৃত্বে দোকানের জন্য ঘর তুলেন। এতে নাইম ও তার সহযোগীরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন নাইমের উপর হামলা চালান। এরপর ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা দুপক্ষের মধ্যে সমাধানের আশ্বাস দিলে প্রতিপক্ষের লোকজন তা না মেনে পুনরায় শনিবার সকালে নাইমের উপর হামলা চালান। নাইম অভিযোগ করেন, প্রতিপক্ষের আমির ও রিজু আগে সাবেক এমপি নিক্সনের হয়ে কাজ করেছেন, অথচ তারা বর্তমানে ভোল পাল্টিয়ে ছাত্রদলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ ও দখলবাজিতে লিপ্ত হচ্ছেন। প্রতিপক্ষের আমির ও রিজু মাতব্বরের মোবাইলে কথা হলো রিজু জানান, তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সমর্থনে ছিলেন না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন। বিষয়টি নিশ্চিত করে আলকে ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া জানান, ঐতিহ্যবাহী হরিরহাট বাজারে খেয়াঘাট এরিয়ায় দুই পক্ষের লোকজন তাদের ঘর তোলা নিয়ে 2 দফার সংঘর্ষে জড়ায়। স্থানীয়রা জানান, ওই বাজারের খেয়াঘাটে বর্ষা মৌসুমে ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল নৌযানে আনা নেওয়া করেন, কিন্তু শীত ও শুকনো মৌসুমে খেয়াঘাটটি পরিত্যক্ত অবস্থায় থাকায় সেই সুযোগে বড়দিয়া গ্রামের রিজু আমিরের নেতৃত্বে 2টি ছাপড়া ঘর তোলেন। এতে পূর্ব আলকি গ্রামের নাইম ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজন সাবেক এমপি নিক্সনের হয়ে কাজ করছেন। থানায় ওসি মুকসেদুর রহমান জানান, বাজারের জমিতে ঘর তোলা নিয়ে গতকাল রাতে ও আজ সকালে 2 দফা সংঘর্ষে জড়ায় দুটি পক্ষের লোকজন। খবর পেয়ে ওই রাতে এবং আজ সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফ্যাসিস্ট শক্তি জিতলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি ফ্যাসিস্ট শক্তি জিততো তাহলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো, আর তখন নেগেটিভ হতো কিছু দুর্বৃত্ত দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো তাহলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো, আর তখন নেগেটিভ হতো যে কিছু দুর্বৃত্ত দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাইয়ের মতো মহৎ সময় আমাদের জন্য আগে আর কোনো বার আসেনি। আমাদের সাংবাদিকরা 1971-এর যুদ্ধ কতটুকু দেখেছে আমি জানি না। আমাদের 1 কোটি লোক শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল। এদের মানবেতর জীবন ও দুঃখ দুর্দশা নিয়ে খুব কমই লেখা পাওয়া যায়। এসব নিয়ে আমরা স্টোরি করিনি। আমাদের রাইটিং এর অভ্যাসটা খুব কম, লেখার অভ্যাস বাড়াতে হবে। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। চোরতন্ত্র তৈরি করেছিল শেখ হাসিনা, বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া ছিল তার কাজ। সেই সময় বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তারা প্রতিষ্ঠিত করতে চান যে এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো গণ অভ্যুত্থান হয়নি, পরাজিত শক্তি আবার আপনাদের জঙ্গি বানাতে চায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, শেখ হাসিনা বৃহত্তম জেলখানা, বৃহত্তর গোরস্থান তৈরি করেছিলেন। এতেই বোঝা উচিত ছিল তাদের উদ্দেশ্য কি ছিল। শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী তারা ফেসিবাদের এক ধরনের সহযোগী ছিল। ফেসিবাদ কোনো প্রতিষ্ঠান নয়, ফেসিবাদ হলো জমিদারি ও কর্তৃত্ব। আমরা সেই জমিদারের কর্তৃত্বের অবসান করতে চাই। আমাদের ভীষণটা হবে জাতীয় জনগোষ্ঠীর স্বার্থ কেন্দ্রিক। তিনি বলেন, 2006 থেকে 2007 সালের জরুরি অবস্থাকে আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি। এটা ছিল -2 থিওরি। আজকে আন্দোলনের অংশীদাররা কাউকে মাইনাস করতে চায়, তাদেরও একই অবস্থা হবে। তিনি বলেন, স্বৈরাচার ইতিহাস আমরা যা দেখেছি তা বর্ণনা করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। স্বৈরাচার যখন কেন একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে তখন বলা হতো ছাত্রদল অথবা শিবির মেরেছে, তাহলে তার পাশে কাউকে দেখা যেত না। ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সীমান্তে অস্থিতিশীলতায় প্রমাণ করে ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না। চরমোনাই পীর আরো বলেন, বাংলাদেশের বহু আন্দোলন ও সংগ্রামের ফসল। বাংলাদেশের মানুষ স্বাধীনতার আগেও পরে তাদের অধিকার আদায় ও ইনসাফের জন্য বহু রক্ত দিয়েছে, কিন্তু তারা কাঙ্ক্ষিত লক্ষ্য কখনো পূরণ হয়নি। মুক্তির লক্ষ্যে 47 রক্ত দিয়েছে, কিন্তু পেয়েছে পাকদের শোষণ। 71-এ আবার রক্ত দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক বিচারের প্রতিষ্ঠার লক্ষ্যে, কিন্তু স্বাধীনতা 53 বছরে এসেও সেই লক্ষ্য আজও পূরণ হয়নি। এমনকি স্বাধীন দেশে জনগণ তাদের
অধিকার আদায়ে রক্ত দিতে হয়েছে বহুবার। যে যখন ক্ষমতায় গেছে তখন সে লুটেরা, দখলবাজ, ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, জাতি এগুলো আর চায় না। তিনি আরো বলে 24-এর অভ্যুত্থান প্রমাণ করে কোনো ফ্যাসিস্ট খুনের খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। এর জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আর এর জন্য উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো PR পদ্ধতিতে নির্বাচন। এই পদ্ধতিতে সব জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ভারসাম্য আনবে। বিশেষত একক দলীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে PR পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। এটি রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মোহাম্মদ লুকমান হাকিমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান আলোচকের বক্তব্যের সিনিয়র নায়েবে আমির ও শাইখ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে না, ভারতের চোখে চোখ রেখে কথা হবে। কোচ বফ উন্নত যেন পররাষ্ট্রনীতি মেনে নেয় না। জনগণ ভারতের জঘন্য কৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বাংলাদেশে আবারও যদি কেউ দিল্লির দাদাদের মদতপুষ্ট হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, তবে জাতি তাকে আস্থা করে নিক্ষেপ করবে ইনশাল্লাহ। 24-এর অভ্যুত্থান হাজারো ছাত্র জনতার ত্যাগের ফসল। বহু ছাত্র জনতার মৃত্যুকে আলিঙ্গন করেছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। এর রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 24-এর অভ্যুত্থানের রাজপথে থাকা একটি দল হিসেবে বলছি, দেশের স্বার্থ ব্যতি রেখে ভবিষ্যতেও যদি কেউ ভিন্ন পথে চলে, আমরা তার 20 দাঁত উপড়ে ফেলব। শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। যশোর, মৌলভীবাজার, গোপালগঞ্জ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতী অবস্থা প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় আগামী 72 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় এ সময়ের শেষ তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।